হ্যালো স্টুডেন্টস, দীপান্ত স্টাডি হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটা ক্যাপসুল কোর্স নিয়ে। ক্যাপসুল কোর্সে আমরা ১০ মিনিট বা ২০ মিনিট বা ম্যাক্সিমাম ৩০ মিনিটের একটা ভিডিওতে তার নির্দিষ্ট বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো, আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটার টপিক হচ্ছে এক্স সিটু সংরক্ষণ এবং ইন সিটু সংরক্ষণ। মানে এক্স সিটু সংরক্ষণ কাকে বলে বা ইন সিটু সংরক্ষণ কাকে বলে সেগুলো সম্বন্ধে জানবো, এবং তাদের আন্ডারে কি কি এক্সাম্পল আসে, যেমন চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, তাদের কি কি উদাহরণ, মানে কোন কোন জায়গায় এই সমস্ত জিনিসগুলো দেখা যায়, সেগুলোর সম্বন্ধে ডিটেলে পড়বো। যে জীববৈচিত্র্য সংরক্ষণ। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ কি? না, জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীববৈচিত্র্যকে ব্যবহার করতে পারে। মানে কি? না, বিভিন্ন জীব বা উদ্ভিদ বা প্রাণীদেরকে যথেচ্ছভাবে ব্যবহার বা হত্যা না করে যেটুকু প্রয়োজন সেটুকুই তাদেরকে ব্যবহার করব। বাকিটা তাদেরকে সংরক্ষণ করব, যাতে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারাও তাদের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ব্যবহার করতে পারে। ক্লিয়ার? এইবারে এই জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা মূলত দুভাগে করতে পারি। সেগুলো কি, কি? না, জীববৈচিত্র্য সংরক্ষণ মূলত ২ প্রকারের। একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ আর আরেকটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। প্রথমে ইন সিটু সংরক্ষণের মধ্যে কি, কি আসছে সেটা দেখব। ইন সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, প্রোটেক্টিভ অঞ্চল আর বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, এক্স সিটু সংরক্ষণের মধ্যে কি, কি আসছে? না, এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, টিস্যু কালচার, জিন ব্যাংক আর বীজ ব্যাংক। এই পর্যন্ত ক্লিয়ার? এইবারে প্রথমে আমরা ইন সিটু সংরক্ষণ সম্বন্ধে ডিটেলে পড়ব। প্রথমেই তাহলে আমাদের সংজ্ঞাটা জানা উচিত যে ইন সিটু সংরক্ষণ কাকে বলে। না, নামের মধ্যেই আছে দেখ, ইন সিটু। তাহলে প্রাকৃতিক বাসস্থানে মানে তার নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। মানে তোকে তোর বাড়ির মধ্যেই রেখে যদি সংরক্ষণ করা হয়, সেটা হবে ইন সিটু সংরক্ষণ। বোঝা গেল? তার মধ্যে যে সমস্ত উদাহরণগুলো আমরা পড়েছিলাম, মানে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এদের সম্বন্ধে ১-২ লাইন করে এবারে পড়ব। আর তাদের কি, কি ইম্পোর্টেন্ট এক্সাম্পল আছে, মানে কোথায়, কোথায় জাতীয় উদ্যান আছে বা কোন, কোন অভয়ারণ্য আমাদের জানা ইম্পোর্টেন্ট, সেগুলো এবারে দেখব। প্রথমে হচ্ছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে কি হয়? না, এটি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত, শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে পর্যটকরা প্রবেশ করতে পারে। আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদাহরণগুলো। মানে কোথায়, কোথায় জাতীয় উদ্যান আছে, কোথায়, কোথায় অভয়ারণ্য আছে, এই সমস্তগুলো। তাহলে জাতীয় উদ্যান মেইনলি ২ টো আমাদের কাছে ইম্পোর্টেন্ট। ১ নম্বর হচ্ছে উত্তরপ্রদেশের করবেট, আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশের কানহা শিবপুরী। ২ নম্বর পয়েন্ট, অভয়ারণ্য। অভয়ারণ্য কি? না, বিপন্ন বন্য প্রাণীরা নির্ভয়ে এখানে ঘোরাফেরা করতে পারে এবং শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটাও হচ্ছে এর এক্সাম্পল। কি, কি আছে অভয়ারণ্যের এক্সাম্পল? না, পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও সুন্দরবন, ত্রিপুরার সিপাহীজলা, কর্ণাটকের বন্দিপুর। ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু এই এক্সাম্পল গুলো। আর আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস, যে রয়েল বেঙ্গল টাইগারকে সুন্দরবন অভয়ারণ্যে সংরক্ষণ করা হয়। ক্লিয়ার? নেক্সট, ইন সিটু সংরক্ষণের মধ্যেই নেক্সট আসছে আমাদের সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট। এখানে কি হয়? না, শিকার এবং গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর উদাহরণ কি, কি আছে? না, পশ্চিমবঙ্গের গরুমারা ও চাপড়ামারি, অসমের কাজিরাঙা আর গুজরাটের গির। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, যে গুজরাটের গির অরণ্য কিসের জন্য ফেমাস? না, সিংহ সংরক্ষণের জন্য।
তাহলে একটু আগে পড়লাম সুন্দরবন অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা সংরক্ষণ করছিলাম। আর এখন পড়লাম গুজরাটের গির অরণ্যে, যেটা একটা সংরক্ষিত বনাঞ্চল, সেখানে সিংহ সংরক্ষণ করছি। ক্লিয়ার? নেক্সট আসছে প্রোটেক্টিভ অঞ্চল। কিছুই না, এটি একটা বন হতেও পারে, নাও পারে। এখানে বিপদগ্রস্ত প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। আর ইন সিটু সংরক্ষণের মধ্যে লাস্ট যে পয়েন্টটা আসছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা আমরা নেক্সট স্লাইডে এবার দেখব। টিকা লেখো বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রথম পয়েন্ট কি লিখব? না, ইউনেস্কোর প্রোগ্রাম অনুযায়ী ম্যাব MAB তৈরি করা হয়েছে। তাহলে তোদের মনে কোশ্চেন হবে যে এই ইউনেস্কো আর ম্যাব কি? ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে? নেক্সট ম্যাব এর পুরো কথা কি হবে? না, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট পয়েন্ট নাম্বার 4, যে প্রতিটি বায়োস্ফিয়ার রিজার্ভকে ৩টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কি, কি? না, কোর জোন, বাফার জোন এবং ট্রানজিশন জোন। আবার অনেক বইয়েতে বায়োস্ফিয়ার রিজার্ভকে ৪টে অঞ্চলেও কিন্তু ভাগ করে। সেই ৪টে অঞ্চল কি, কি হয় সেক্ষেত্রে? না, কোর অঞ্চল, বনজ অঞ্চল, পর্যটক অঞ্চল আর পুনরুদ্ধার অঞ্চল। চাপ নেওয়ার কিছু নেই। তোরা যদি এটাও লিখিস যে বায়োস্ফিয়ার রিজার্ভকে ৩টি অঞ্চলে ভাগ করা হয়েছে, সেটাও কিন্তু ভুল নয়। ঠিক আছে? নেক্সট পয়েন্ট, ভারতবর্ষে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? না, ১৪টি। আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আরেকটা পয়েন্ট করে কয়েকটা বায়োস্ফিয়ার রিজার্ভের এক্সাম্পল দিয়ে দে। তাহলে উদাহরণ কি? না, পশ্চিমবঙ্গের সুন্দরবন, তামিলনাড়ুর নীলগিরি, যেটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে যদি কোশ্চেন আসে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তাহলে হবে তামিলনাড়ুর নীলগিরি। তাছাড়া এক্সাম্পল রয়েছে গুজরাটের কচ্ছ, অসমের মানস ইত্যাদি। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ইন সিটু সংরক্ষণ। ইন সিটুর মধ্যে তাহলে আমরা কি, কি পড়লাম একটু মনে কর। প্রথমে পড়লাম জাতীয় উদ্যান, তারপরে পড়লাম অভয়ারণ্য, তারপরে পড়লাম সংরক্ষিত বনাঞ্চল, তারপরে পড়লাম প্রোটেক্টিভ অঞ্চল, আর লাস্ট এটা পড়লাম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট টপিক আমাদের হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। নাম থেকেই বুঝতে পারছিস এক্স সিটু মানে কোন একটা জীবকে তার বাসস্থানের বাইরে বের করে নিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করব। তাহলে এক্স সিটু সংরক্ষণের সংজ্ঞাটা কি হবে? না, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদেরকে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলে। এক্স সিটু সংরক্ষণের মধ্যে কি, কি ছিল একটুখানি মনে করার চেষ্টা কর। জাস্ট একটু আগে পড়ে এসেছি। প্রথমে হচ্ছে চিড়িয়াখানা, বা যেটাকে আমরা বলি জু বা জুলজিক্যাল পার্ক। আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জুলজিক্যাল পার্ক এর এক্সাম্পল হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, এবং সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা হয়। নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন আমাদের জন্য ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, যেটা অবস্থিত রয়েছে হাওড়া শিবপুরে। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ভেরি ইম্পর্টেন্ট। যে পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশকে প্রায় -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়ো সংরক্ষণ বলে। আর যদি ২ নম্বরের আসে, কিচ্ছু করার দরকার নেই। ফার্স্ট লাইনে লিখবি যে ক্রায়ো সংরক্ষণ হলো একটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। তারপরে এই সংজ্ঞাটা দিয়ে দিবি যে পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশকে প্রায় -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণের পদ্ধতিকে ক্রায়ো সংরক্ষণ বলে। একটুখানি ব্রেনটাকে ইউজ করবি, তাহলেই তোর ১ নম্বরের কোয়েশ্চেনকে ২ নাম্বার, ২ নম্বরের কোয়েশ্চেনকে ৩ নাম্বারে কনভার্ট করে দিতে ইজিলি পারবি। ঠিক আছে? আর ক্রায়ো প্রিজার্ভেশন এর মেইন ৩ টে পয়েন্টই হচ্ছে ১ নাম্বার, যে ক্রায়ো প্রিজার্ভেশন এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। ২ নাম্বার, এখানে তাপমাত্রা কত হয়? যে -190°C
বা -190°C। আর ৩ নম্বর এখানে কি ইউজ করা হয় সংরক্ষণের জন্য? না তরল নাইট্রোজেন। আর ৪ নাম্বার এটাও বলতে পারি যে কি জিনিসকে আমরা সংরক্ষণ করতে পারি? না পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশ ইত্যাদিকে। ক্লিয়ার? এক্স সিটু সংরক্ষণের নেক্সট উদাহরণ হচ্ছে টিস্যু কালচার। কিচ্ছু নয়, উদ্ভিদের কোনো একটি অংশ থেকে সমগ্র উদ্ভিদ তৈরির পদ্ধতিকে টিস্যু কালচার বলে। যে কোনো একটা ছোট্ট অংশকে আমরা কেটে নেব উদ্ভিদ থেকে, সেটাকে একটা নির্দিষ্ট কালচার মিডিয়ামে তাকে গ্রো করাবো, মানে সেটাকে বড় করব। করে সমগ্র উদ্ভিদটাকেই তৈরি করব। এই পদ্ধতিকে হচ্ছে টিস্যু কালচার বলে। এর মধ্যে বিভিন্ন টার্ম তোরা পরে পড়বি যে এক্সপ্ল্যান্ট কাকে বলে, মাইক্রো প্রপাগেশন কি, এগুলো তোরা পরে পড়বি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বীজ ব্যাংক। বীজ ব্যাংক নাম থেকেই বোঝা যাচ্ছে যে ব্যাংকে বীজ সংরক্ষণ করা হয়। তাহলে বিভিন্ন প্রকার উদ্ভিদের বীজ এখানে সংরক্ষণ করা হয়। তাছাড়াও জার্মপ্লাজম ব্যাংকে শুক্রাণু এবং ডিম্বাণু সংরক্ষণ করা হয়। তাহলে এই গেল আমাদের এক্স সিটু সংরক্ষণ। তার মধ্যে আমরা কি পড়লাম? চিড়িয়াখানা পড়লাম, বোটানিক্যাল গার্ডেন পড়লাম, ক্রায়ো সংরক্ষণ পড়লাম, টিস্যু কালচার পড়লাম, আর বীজ ব্যাংক পড়লাম। তো থ্যাংক ইউ। আর তোদের জন্যে আরেকটা ছোট্ট জিনিস যে আমার একটা ছোট্ট WhatsApp গ্রুপ আছে, যার চার্জ খুবই কম, ₹99 পার মান্থ, মানে প্রত্যেক মাসে 99 মানে ৳99 করে। এবং সেই গ্রুপ বা ব্যাচেতে আমি তোদেরকে ডেইলি একটা করে টার্গেট দেবো যে আজকে এই চ্যাপ্টারটা বা আজকে এই পেজ থেকে এই পেজ পর্যন্ত পড়তে হবে, বা কোনো একটা টপিকের নাম বলে দেবো। সেই টপিকে যে সমস্ত ডাউট তোদের থাকবে সেগুলোকে তোরা ওই গ্রুপের মধ্যে লিখবি, এবং সেই দিনের মধ্যে সেটার সলিউশন দেওয়া হবে। এবং আমি যা ক্লাস YouTube এ পড়াচ্ছি বা আরো এক্সট্রা অনেক কিছু ক্লাসের নোট আমি সেখানে পিডিএফ হিসাবে প্রোভাইড করব। তার সাথেও তোদের পড়াশোনা রিলেটেড যা কিছু সমস্যা আমি তোদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব হবে। তো তোরা যদি এফোর্ড করতে পারিস তাহলে এই ভিডিওর নিচে বা যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করিস। আমি সেখানে তোদেরকে নাম্বারটা শেয়ার করে দেবো। তোরা সেখান থেকে পেমেন্ট করে এনরোল করে নিতে পারবি। তো আজকের জন্য এইটুকুই। তোরা দেখছিলি দীপান্ত স্টাডি হাব।